হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বা শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। শুরু করছি তোমাদের ক্লাস 11 সেমিস্টার 2 এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার থেকে যে সাজেশন পার্টগুলো রয়েছে তার 4 নম্বর চ্যাপ্টার জৈব রসায়ন মৌলিক নীতি ও প্রক্রিয়ার এর টপিক নম্বর 2 এর দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন 5 মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে তার 1 নম্বর প্রশ্ন থেকে। এর আগে এই চ্যাপ্টারের আগের কোশ্চেনের সলিউশন এবং অন্যান্য কিছু চ্যাপ্টারের ভিডিও আপলোড করা রয়েছে। যারা দেখোনি অবশ্যই প্লিজটিকে দেখে নেবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দেবে। দেখো কোশ্চেন নম্বর একে কি বলেছে, একে বলেছে কি যে দুটো ক্লোরাইড দেওয়া আছে, দিয়ে বলেছে কোন যৌগটির এদের মধ্যে জলে কোনটির অসম বিভাজন সহজে হয় এবং কেন। কী কী দেওয়া আছে? একটা দেওয়া আছে CH3 এই একটা যৌগ, আর একটা দেওয়া আছে CH3Cl। এই দুটো যৌগ যে কোনটির অসম বিভাজন সহজ হয় এবং কেন এটা বুঝতে হলে যদি আমরা এই দুটো যৌগকে আমরা অসম বিভাজন করে দিই। অসম বিভাজন মানে কোনটা? অসম বিভাজন মানে ক্যাটায়ন অ্যানায়ন টাইপ মানে প্রোডাক্টটা তৈরি হবে, সেটাই তো অসম বিভাজন। অসম বিভাজন যেহেতু ক্লোরাইড কি বেশি ইলেকট্রনিটি, তাই এই বন্ধনে দুটো ইলেকট্রন ক্লোরাইড নিয়ে Cl মাইনাস হয়ে যাবে এবং বাকি পার্ট যেটা পড়ে আছে CH3 এটা কার্বোক্যাটায়ন হিসেবে থাকবে। একইভাবে এটা বিভাজিত হয়ে এই কার্বোক্যাটায়ন তৈরি হবে কি মিথাইল কার্বোক্যাটায়ন, তার সাথে Cl মাইনাস। আমরা দুটো কার্বোক্যাটায়ন পেলাম এখান থেকে। মানে এই দুটোর যে যৌগ দুটো দেওয়া ছিল একটা টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড ছিল। টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড থেকে আমরা যে কার্বোক্যাটায়নটা পেলাম সেটা কত ডিগ্রি? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এবং শুধুমাত্র মিথাইল ক্লোরাইড দিয়ে যে কার্বোক্যাটায়ন পেলাম সেটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। বলেছে যে এই দুটো যৌগের কোনটা অসম বিভাজন সহজে হয়। এই দুটো যৌগ অসম বিভাজন সেটাই সহজে হবে যেটাতে অসম বিভাজনের ফলে উৎপন্ন কার্বোক্যাটায়নটি স্টেবিলাইজ কার্বোক্যাটায়ন বা স্থিতিশীল কার্বোক্যাটায়ন হবে। তো এখানে যে কার্বোক্যাটায়ন তৈরি হলো তো 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন এবং 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের মধ্যে আমরা সকলেই জানি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন স্টেবিলাইজ কার্বোক্যাটায়ন। কারণ কি? কারণ 3 ডিগ্রি কার্বোক্যাটায়নে তিনটি মিথাইল গ্রুপ আছে না, তিনটে মিথাইল গ্রুপের এমি গ্রুপের প্লাসা ইফেক্ট এবং 9টি আলফা এইচ প্রেজেন্ট থাকে। যেহেতু 9টা আলফা এইচ প্রেজেন্ট থাকে তাই এই যৌগের 9খানা আমরা হাইপার কনজুগেবল স্ট্রাকচার পাবো, হাইপার কনজুগেটেড স্ট্রাকচার পাবো। কখানা? 9খানা। যেহেতু এর 9খানা হাইপার কনজুগেটেড স্ট্রাকচার রয়েছে এবং 3টে মিথাইল গ্রুপের প্লাসা ইফেক্টের ফলে এই যে কার্বোক্যাটায়নের পজিটিভ চার্জটা তৈরি হয়েছিল সেটা পুরো সিস্টেমের মধ্যে ডিলোকালাইজেশন ঘটে যাবে, অর্থাৎ এই প্লাস চার্জটা সিস্টেমের চারদিকে ছড়িয়ে থাকবে। সেজন্য 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন স্টেবল কার্বোক্যাটায়ন, কিন্তু 1 ডিগ্রি কার্বোক্যাটায়নে সেই ধরনের কোনো স্টেবিলিটি গেন করতে পারবে না। কী করতে পারবে না? সেই ধরনের কোনো রকম স্টেবিলিটি গেন করতে পারবে না। সেজন্য যে টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড যেটা আছে তার জলীয় দ্রবণে অসম বিভাজন খুব ভালো এবং সহজ হবে। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, 2 নম্বর প্রশ্ন আমার এই সেম ব্যাখ্যা রিলেটেড আছে। দেখো একটা কি আছে CH3 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন দেওয়া আছে আর দেওয়া আছে ইথাইল কার্বোক্যাটায়ন। এই দুটো কার্বোক্যাটায়নের মধ্যে কোনটি বেশি স্থায়ী এবং কেন? সেম আগে যেটা বললাম সেটাই এখানে বলতে হবে। এখানে শুধু একটু অ্যাড হবে কি এটা 1 ডিগ্রি এটাও 3 ডিগ্রি। এখানে একটি মিথাইল গ্রুপের প্লাসা ইফেক্ট, এটা কি একটি মিথাইল গ্রুপের প্লাসা ইফেক্ট এবং 3টি আলফা হাইড্রোজেন আছে। অর্থাৎ 3টে আলফা হাইড্রোজেন আছে মানে এই 3টে হাইপার কনজুগেবল রেজোনেটিং স্ট্রাকচার আমরা পাবো। কিন্তু এর ক্ষেত্রে কি আছে? এর ক্ষেত্রে 3টে এমি গ্রুপের প্লাসা ইফেক্ট এবং 9খানা আলফা এইচের সাহায্যে 9টি হাইপার কনজুগেবল রেজোনেটিং স্ট্রাকচার। 9খানা কী পাবো আমরা? রেজোনেন্স স্ট্রাকচার পাবো। স্ট্রাকচার পাবো কটা? 9টা এইখান থেকে, আর এখান থেকে 3টে। তো কোনটা বেশি স্টেবিলিটি তোমরা এখান থেকে বুঝতে পারছো? অবশ্যই এটা সবথেকে বেশি স্টেবিলিটি কোনটা? না 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল। বোঝা গেছে? এইটা তোমাদের কী করতে হবে? এইটা লিখতে হবে এখানে। এবার আর কি লিখতে হবে এখানে, তাই তো? এখানে দুটো রেজোনেটিং স্ট্রাকচার দেখিয়ে দেবে দরকার হলে। এখানে কি হবে? যে CH3 আছে, CH কি করে এরা হাইপার কনজুগেট কীভাবে রাখা? এই বন্ধ এখানে পড়ে যে তৈরি হবে কি CH3
CH3 ডবল বন্ড CH, এটা প্লাস। সেখানে এটা এইভাবে ঘুরবে। এরকম আমরা কটা স্ট্রাকচার পাবো? 9খানা স্ট্রাকচার পাবো। আরও 8টা, একটা দেখা হয়েছে, আরও 8খানা স্ট্রাকচার পাবো। আর ওই যৌগটার ক্ষেত্রে কী পাবো আমরা? CH2 প্লাস। এখানে আমরা কি পাবো না, একটা এইভাবে লিখে দিলাম CH2H প্লাস সি ডবল বন্ড CH2, আর ওর দুটো স্ট্রাকচার পাবো। তো এখানে হাইপারগঞ্জ স্ট্রাকচার কটা আসছে? টোটাল 3খানা স্ট্রাকচার। আর ওখানে আলফা হাইড্রোজেনের জন্য 9খানা স্ট্রাকচার আসার জন্য, যেটা প্রথমটা অর্থাৎ উপরে যে কার্বোক্যাটায়নটা আঁকা আছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, সেটা হবে বেশি স্টেবল কার্বোক্যাটায়ন। নেক্সট কোশ্চেন নম্বর 3, 1-3 নম্বর প্রশ্ন। 1-3 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে যে দুটো কার্বোক্যাটায়ন দেওয়া আছে এখানে। বলেছে কি একটা, এটা হচ্ছে অ্যালাইলিক কার্বোক্যাটায়ন CH2CH সিঙ্গেল বন্ড CH2 প্লাস, এই একটা কার্বোক্যাটায়ন। আর একটা কার্বোক্যাটায়ন কি দেওয়া আছে দেখো, এই একটা কার্বোক্যাটায়ন দেওয়া আছে। এই দুটো কার্বোক্যাটায়নের মধ্যে কোনটা স্টেবল কার্বোক্যাটায়ন? এই কার্বোক্যাটায়নটা কি দেখো, এই কার্বোক্যাটায়নটা যেহেতু অ্যালাইলিক কার্বোক্যাটায়ন, এটা একটা রেজোনেন্সের মাধ্যমে কিছুটা স্টেবিলিটি পাবে। CH2 সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2, আর এটা পজিটিভ চার্জ। এটা একটা রেজোনেটিং স্ট্রাকচারের মধ্যে স্টেবিলিটি পাচ্ছে, কিছুটা হলে স্টেবিলিটি পাচ্ছে। এবার এখানে দেখতে হবে এখানে অন্যরকম কোনো স্টেবিলিটি আসছে কিনা। যদি স্টেবিলিটি আসে তাহলে সেখানে তখন আমাকে দেখতে হবে কোনটা বেশি স্টেবিলিটি পাচ্ছে। এটাই কি হচ্ছে, এটাই যে প্রথমটা অ্যালাইলিক কার্বোক্যাটায়ন দেওয়া আছে, সেটা কিছুটা রেজোনেন্সের মাধ্যমে স্টেবিলিটি পায়। এবার এই যে কার্বোক্যাটায়ন দেওয়া আছে, এটা অ্যাকচুয়ালি অ্যারোমেটিক যৌগ। দেখো অ্যারোমেটিক যৌগ, অর্থাৎ অ্যারোমেটিকের যে কন্ডিশনগুলো অ্যাপ্লাই করে তার সবগুলো এখানে আছে। কন্ডিশনগুলো কী কী আরেকবার বলে দিচ্ছি। একটা অ্যারোমেটিক কী দেখো, অ্যারোমেটিক যদি সাইক্লিক রিং থাকতে হবে 1 নম্বর। 2 নম্বর কী থাকতে হবে? কনজুগেটেড সিস্টেম থাকতে হবে, কনজুগেটেড সিস্টেম থাকতে হবে। 3 নম্বর কী সিস্টেম থাকতে হবে? 3 নম্বর হচ্ছে অল অ্যাটম sp2, অল অ্যাটম কী হতে হবে? sp2 হাইব্রিডাইজ হতে হবে। আর 4 নম্বর নিয়ম কি? 4n প্লাস 2 পাই ইলেকট্রন থাকতে হবে। এই হচ্ছে অ্যারোমেটিকের শর্ত। তো এই যৌগটা সাইক্লিক যৌগ। কনজুগেটেড কিনা দেখো, সিগমা প্লাস আবার সিগমা। তবে এই যে সিস্টেমটা, এটা হচ্ছে কনজুগেটেড সিস্টেম। তো এই অল অ্যাটম sp2, এটাকে sp2 কার্বন, সব কার্বনগুলো sp2 কার্বন, কার্বোক্যাটায়নের কার্বন sp2 হয়, তো এই কার্বনটা sp2 হলো। এবার 4n প্লাস 2 পাই ইলেকট্রন মানে দেখো কটা ইলেকট্রন আছে এখানে? 2, 4, 6টা। টোটাল ইলেকট্রন কটা? 6টা। তো এর হলো আমি 1 বসাই, 6 চলে আসছে না, 6 পাই ইলেকট্রন। সুতরাং এই যৌগটা অ্যারোমেটিক যৌগ। আর যখন অ্যারোমেটিক যৌগ হয়ে যায় তখনই এর আমরা কী করতে পারবো? রেজোনেটিং স্ট্রাকচার ড্র করতে পারবো। তো এই যৌগ যেহেতু অ্যারোমেটিক, এরও আমরা রেজোনেটিং স্ট্রাকচার পাবো। দেখো রেজোনেটিং স্ট্রাকচার কেমন রেজোনেটিং স্ট্রাকচার হবে? এখানে কি আছে, এই বন্ডটা ভেঙে এখানে চলে আসবে, যেহেতু পাই থেকে ইলেকট্রন মুভ হয়ে পজিটিভ দিকে যাবে। তো এটা তারপরের স্ট্রাকচারটা কেমন হবে দেখতে না, এইরকম। এটা ডবল বন্ড হয়ে গেছে এখন, এটা আগে থেকে ছিল, এটা আগে থেকে ছিল। এবার এইটা হচ্ছে পজিটিভ চার্জ। নেক্সট বন্ড রোটেশন কি হবে? এরকম রোটেশন হবে। তো এইভাবে বন্ড রোটেশন করে করে অনেকগুলো রেজোনেটিং স্ট্রাকচার তৈরি করতে পারে এখান স্ট্রাকচারটা থেকে। তোমরা বাদবাকি স্ট্রাকচারগুলো নিজেরা ড্র করবে, একদম এই পর্যন্ত আঁকবে। আঁকতে আঁকতে বন্ড রোটেশন করতে করতে এই স্ট্রাকচার যতক্ষণ না আসবে ততক্ষণ তোমরা স্ট্রাকচার আঁকবে। তো এইভাবে রেজোনেটিং স্ট্রাকচার আঁকার পরে আমরা কী দেখতে পেলাম, যে এই যে যৌগটা, এই যৌগটা রেজোনেটিং স্ট্রাকচারের জন্য যেহেতু অ্যারোমেটিক যৌগ এবং এটি হাইলি রেজোনেন্সের মাধ্যমে হাইলি স্টেবিলিটি পাবে। সুতরাং কার্বোক্যাটায়ন কোনটা বেশি স্থায়ী কার্বোক্যাটায়ন? এই কার্বোক্যাটায়নটা স্থায়ী কার্বোক্যাটায়ন। তো স্থায়ী কার্বোক্যাটায়ন হলো এই কার্বোক্যাটায়নটা হচ্ছে স্থায়ী কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে স্থায়ী কার্বোক্যাটায়ন এই দুটোর মধ্যে। আশা করি বোঝা গেল। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট হচ্ছে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে কি বলেছে? বলেছে যে এখানে 4খানা যৌগ দেওয়া আছে। বলছে কোনটা শক্তিশালী ক্ষারক হবে। এদের মধ্যে শক্তিশালী ক্ষারকের মধ্যে দেখো 1 নম্বর যে স্ট্রাকচারটা দেওয়া আছে, অর্থাৎ অ্যানিলিনের যে স্ট্রাকচারটা দেওয়া আছে, অ্যানিলিনের যে স্ট্রাকচার NH2, এবং 3 নম্বর যে স্ট্রাকচার দেওয়া আছে, 3 নম্বর যে স্ট্রাকচার দেওয়া আছে, এই দুটোতেই নাইট্রোজেনের লোন পেয়ার রেজোনেন্সে পার্টিসিপেট করে। অর্থাৎ এই দুটো যৌগের ক্ষারকীয়তা কম হয়। ক্ষারকীয়তা কী হবে? ক্ষারকীয়তা কম হবে। কী হলো, এই দুটো যৌগ অ্যানিলিন এবং ইন্ডোলের ক্ষেত্রে কী হলো, যে অ্যানিলিনের যে নাইট্রোজেনের লোন পেয়ার রয়েছে এবং ইন্ডোলের যে নাইট্রোজেনের লোন পেয়ার, সেই দুটো লোন পেয়ার কিসে পার্টিসিপেট করে? দুটোই রেজোনেন্সে পার্টিসিপেট করে। যদি রেজোনেন্সে পার্টিসিপেট করে সেজন্য লোন পেয়ার অপরকে ডোনেট করতে পারে না, ফলে এদের ক্ষারকীয়তা কম হয়।
কিন্তু বাকিদের দুটো যৌগ আছে, একটা আছে সাইক্লোহেক্সেন রিংয়ের সাথে NH2 গ্রুপ, আর একটা কি আছে না, একদিকে সাইক্লোহেক্সেন, একদিকে আছে সাইক্লিক রিং এবং অন্যদিকে আছে এখানে নাইট্রোজেন। এই যৌগটার ক্ষেত্রে এই যৌগটা নাইট্রোজেনের লোন পেয়ার দেখো কি হয়, এই নাইট্রোজেনের লোন পেয়ার, এই দুটো নাইট্রোজেনের লোন পেয়ার খুব ভালোভাবে দিতে পারে, কিন্তু এই দুটোর মধ্যে এই যৌগটার ক্ষেত্রে নাইট্রোজেন বাদেই কি আছে, নাইট্রোজেন বাদেই 6খানা পাই ইলেকট্রন রয়েছে, অর্থাৎ নাইট্রোজেনের লোন পেয়ার রেজোন্যান্সে পার্টিসিপেট করেই না। নাইট্রোজেন লোন পেয়ার যেহেতু রেজোন্যান্সে পার্টিসিপেট করে না, এবং অপরপক্ষে এই ভিতরে কি আছে, ভিতরে ইলেকট্রন এর ঘনত্ব হাই সিস্টেম, এটা ইলেকট্রন ঘনত্ব বেশি আছে, বাদবাকি ভিতরে যে রিং সিস্টেমে গেছে ইলেকট্রন ঘনত্ব বেশি আছে, সেজন্য এই নাইট্রোজেন খুব সহজেই লোন পেয়ার অন্যজনকে দিতে পারে। কারণ কি, কারণ রিংয়েই কি নাইট্রোজেন ঘনত্ব বেশি, নাইট্রোজেন ঘনত্ব বেশি হলে এই নাইট্রোজেন খুব সহজেই অন্যজনকে নাইট্রোজেন নিজস্ব যে নাইট্রোজেন লোন পেয়ার থাকবে সেই লোন পেয়ারটা অপরকে দিতে পারে। তাই এই যৌগটা কী হবে, সব থেকে বেশি ক্ষারকীয় হবে। তাই শক্তিশালী ক্ষারক কোনটা, এদের মধ্যে শক্তিশালী ক্ষারক হচ্ছে এই যৌগটা, এই গঠন সংখ্যা অর্থাৎ 4 নম্বর গঠন সংখ্যাটা। নেক্সট কোশ্চেন নম্বর 2 দেখো কি আছে, 2 বলছে কারণসহ গ্যাসীয় মাধ্যমে প্রদত্ত যৌগগুলিকে ক্ষারকীয়তার সঠিক ক্রমে সাজাও। ক্ষারকীয়তার সঠিক ক্রমে সাজাতে বলছে গ্যাসীয় মাধ্যমে। গ্যাসীয় মাধ্যমে ক্ষারকীয়তার যে ক্রমটা কী কী আছে এখানে দেখানো হবে। এটা আছে কত, এটা আছে কি CH3 NH CH3, এটা হচ্ছে কত, এটা 1 নম্বর স্ট্রাকচার, বা এটাকে বলে 2 ডিগ্রি অ্যামিন। তারপরে আছে CH3 NH2, এটা 2 নম্বর স্ট্রাকচার। 3 নম্বরে কি আছে CH3N CH3 এটা 3 নম্বর স্ট্রাকচার দেওয়া আছে, 3 নম্বর নাম্বারিং দিলাম। আর একটা আছে NH3, এটা 4 নম্বর। তো এই যে তিনটে অ্যামিন এবং একটা অ্যামোনিয়া, এটা কত 2 ডিগ্রি অ্যামিন, এটা 1 ডিগ্রি অ্যামিন, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন এবং এটা অ্যামোনিয়া। এই যে 4টে যৌগ আছে বলেছে এদের ক্ষারকীয়তা সঠিক ক্রমে সাজাও। তো এই যে ক্ষারকীয়তার ক্রম মানে কি, ক্ষারকীয়তা মানে কি হবে, যে প্রত্যেকটা নাইট্রোজেন, এখানে যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন রয়েছে এবং অ্যামোনিয়া রয়েছে, প্রত্যেকের কি আছে, নাইট্রোজেনের লোন পেয়ার রয়েছে। এই লোন পেয়ার যে যৌগটা খুব সহজে এই লোন পেয়ারটা কাকে, প্রোটনকে ডোনেট করতে পারবে, সেই যৌগটা তীব্র ক্ষারকীয় হবে। তো এর মধ্যে তীব্র ক্ষারকীয় কোনটি, বা কার ক্ষারধর্ম বেশি হবে, ক্ষারকীয়তা বেশি হবে সেই যৌগটির যেটি সহজে লোন পেয়ার প্রোটনকে ডোনেট করতে পারে। লোন পেয়ার কাকে, প্রোটনকে দান করতে পারে। তো এবার দেখতে হবে এই যে 4টে যৌগ আছে এর মধ্যে কোনটা, কার লোন পেয়ার খুব সহজে প্রোটনকে দান করতে পারে। এবার দেখো 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে কি আছে, দুটো মিথাইল গ্রুপ। এবার মিথাইল গ্রুপের কী ইফেক্ট আছে আমরা সকলে জানি, প্লাস আই ইফেক্ট দেখায়। মিথাইল গ্রুপ কী ইফেক্ট দেখায়, প্লাস আই ইফেক্ট। তাই প্লাস আই ইফেক্টের ফলে কী করে, দুটো মিথাইল গ্রুপ তার যে বন্ধনের ইলেকট্রন রয়েছে সেটা কার দিকে সরিয়ে দেয়, নাইট্রোজেনের দিকে সরিয়ে দেয়। ফলে নাইট্রোজেনের লোন পেয়ারের ঘনত্ব কিছুটা বৃদ্ধি পায়। নাইট্রোজেনের লোন পেয়ার ঘনত্ব বৃদ্ধি পেলে মানে কি, মানে হচ্ছে এই নাইট্রোজেন খুব সহজে আরেকজনকে দিতে পারবে। এবার 1 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে কি, একটা মিথাইল গ্রুপে প্লাস আই ইফেক্ট, এবং 3 ডিগ্রি অ্যামিনে 3টে মিথাইল গ্রুপে প্লাস আই ইফেক্ট। তাই 3টে মিথাইল গ্রুপে 3 দিক থেকে প্লাস আই ইফেক্টের ফলে কি হয় না, এই মিথাইল গ্রুপের, এখানে কি লিখবো, যে 3 ডিগ্রি অ্যামিনের বা 3 নম্বর গঠন সংকেতের 3টে মিথাইল গ্রুপের প্লাস আই ইফেক্টের জন্য নাইট্রোজেনের লোন পেয়ারের ঘনত্ব অনেক বেড়ে যায়। এর ফলে নাইট্রোজেন খুব সহজেই অন্যকে ইলেকট্রন জোড় দান করতে পারে, প্রোটনকে ইলেকট্রন জোড় দান করতে পারে। অর্থাৎ 3 ডিগ্রি অ্যামিন সব থেকে তীব্র ক্ষারকীয়, এটাকে ভাষায় তোমাদের লিখতে হবে, ঠিক আছে। তো কি আসলে 3 ডিগ্রি অ্যামিন সব থেকে বেশি ক্ষারকীয়, তারপরে একেবারে 2 ডিগ্রি অ্যামিন বলতে পারো, কারণ দুটো মিথাইলের গ্রুপের প্লাস আই ইফেক্ট, তারপরে 1 ডিগ্রি অ্যামিন, তারপরে হচ্ছে অ্যামোনিয়া। এটা হচ্ছে আমাদের ক্রম। আমাদের সঠিক ক্রম কী আসলো, তবে সব থেকে বেশি কার আসবে, CH3 তারপরে কি আসবে CH3 তারপরে কি হবে CH3NH2, তারপরে হবে NH3। এটা হচ্ছে ক্ষারকীয়তার সঠিক ক্রম। নেক্সট কোশ্চেন কি আছে 2-3 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। 2-3 নম্বরে বলেছে যে প্যারা নাইট্রোঅ্যানিলিন এবং অ্যানিলিনের অপেক্ষা দুর্বল ক্ষারক ব্যাখ্যা করো। প্যারা নাইট্রোঅ্যানিলিন কার অপেক্ষা, না অ্যানিলিন অপেক্ষা দুর্বল ক্ষারক। তো প্যারা নাইট্রোঅ্যানিলিনের গঠন স্ট্রাকচার কেমন হয় দেখতে, এর নাইট্রো গ্রুপের মানে অ্যানিলিনের
সাপেক্ষে প্যারা পজিশনে আছে নাইট্রো গ্রুপ, সেটাকে তো প্যারা নাইট্রো অ্যানিলিন বলা হবে। এটা হচ্ছে নাইট্রো গ্রুপ। আর আরেকটা কি আছে শুধুমাত্র অ্যানিলিন। এই দুটোর মধ্যে বলেছে কার ক্ষারকীয়তা সব থেকে বেশি। এর মধ্যে বলেছে যে অ্যানিলিনের ক্ষারকীয়তা বেশি। অ্যানিলিন হচ্ছে ক্ষারকীয়তা বেশি ক্ষারকীয়। এটা কোনটা? এটা হচ্ছে বেশি ক্ষারকীয় আর এটা হচ্ছে কম ক্ষারকীয়। এটা দেওয়া আছে, এটা কেন সেটাকে ব্যাখ্যা করতে বলেছে। তো কেন হবে ক্ষারকীয়, তো এটা কম ক্ষারকীয় এটা বেশি ক্ষারকীয়ের কারণ কি? দেখো অ্যানিলিন এবং প্যারা নাইট্রো অ্যানিলিন দুটোই কি রেজোন্যান্সে অংশগ্রহণ করে, দুটোই কি রেজোন্যান্সে যাবে নাইট্রোজেনের লোন পেয়ার। আর নাইট্রোজেনের লোন পেয়ার অ্যানিলিনের ক্ষেত্রে এবং প্যারা নাইট্রো অ্যানিলিনের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে কিসে পার্টিসিপেট করবে না রেজোন্যান্সে পার্টিসিপেট করবে। তার ফলে কি হবে, এই রেজোন্যান্স গেল এখানে যাবে, দিয়ে এটা কি তৈরি করবে না NH2 প্লাস, এটা মাইনাস চার্জ N ডবল বন্ড ও তৈরি করলো এটা। তারপরে কি করবে, তারপরে না এই বন্ড রোটেশন ঘটবে এখানে, দিয়ে কী তৈরি হলো এটা, পরের স্টেপে গিয়ে এই রেজোনেটিং স্ট্রাকচারগুলো তোমাদের আঁকতে হবে নিজে নিজে। এটা মাইনাস চার্জ, এই যে মাইনাস চার্জ ইলেকট্রন কখন আবার এখানে আসবে, বাইরে কনজুগেট হবে এটা। এই ইলেকট্রনটা কোথায় আসছে দেখো, এই যে ঘটলো, এই যে ঘটনা, এটা কি হলো, এটা হচ্ছে যে প্যারা নাইট্রো অ্যানিলিনের ক্ষেত্রে যখন আমরা রেজোন্যান্সটা দেখাচ্ছিলাম, সেই রেজোন্যান্সটা নাইট্রো গ্রুপের উপস্থিতির জন্য নাইট্রো গ্রুপও কিসে রেজোন্যান্সে পার্টিসিপেট করলো। এর ফলে রেজোনেটিং স্ট্রাকচারের সংখ্যা যেমন বৃদ্ধি পেল, তার সাথে সাথে এক্সটেন্ডেড কনজুগেশন পেয়ে গেল। অর্থাৎ এই নাইট্রো গ্রুপটা করলো কি, নাইট্রো গ্রুপটা করে হচ্ছে যে এই যে বেনজিন রিং যেটা আছে, এই নাইট্রো গ্রুপ অ্যাকচুয়ালি করে কি, এই নাইট্রো গ্রুপ এই বেনজিন রিংয়ের ইলেকট্রন ঘনত্বকে কমিয়ে দেয়। বেনজিন রিংয়ের ইলেকট্রন ঘনত্বকে যত এই নাইট্রো গ্রুপ কমিয়ে দেবে, তত বেশি পরিমাণে নাইট্রোজেনের লোন পেয়ার কোথায়, বেনজিন রিংয়ের ভিতরে চলে আসবে। যত বেশি পরিমাণে নাইট্রোজেন লোন পেয়ার কোথায় আসবে, বেনজিন রিংয়ের ভিতরে চলে আসবে। এর ফলে কি হবে না, এর ফলে নাইট্রোজেনের লোন পেয়ারের ঘনত্ব কার ক্ষেত্রে কমে যাবে, এই যে নাইট্রোজেন লোন পেয়ারের ঘনত্ব কমে যাবে। তার ফলে কি হবে না, তার ফলে নাইট্রোজেন অপরকে লোন পেয়ার দিতে পারবে না। যেহেতু অপরকে লোন পেয়ার দিতে পারবে না, তার মানে নাইট্রোজেনের কি কম, নাইট্রোজেনের ক্ষারকীয়তা কমে যাবে। ডবল বন্ড ও NH2 প্লাস, সে ক্লাস টু গিয়ে কী হবে, এই বন্ড এখানে পড়ে এটা যাবে। অর্থাৎ রেজোন্যান্স লাস্ট স্ট্রাকচার কী আসলো এখানে, NH2 হলো। অর্থাৎ এখানে আর পেলাম কি, প্যারা পজিশনে নাইট্রো গ্রুপের উপস্থিতির জন্য নাইট্রো গ্রুপ অ্যাকচুয়ালি কী গ্রুপ, নাইট্রো গ্রুপ অ্যাকচুয়ালি মাইনাস আর ইফেক্টযুক্ত গ্রুপ। তো মাইনাস আর ইফেক্টযুক্ত গ্রুপ মানে কি, নাইট্রো গ্রুপ ইঞ্জিনিয়ারিংয়ের যে ইলেকট্রন থাকে সেটাকে ইলেকট্রন ঘনত্বকে নিজের দিকে টেনে নেয়। নিজের দিকে টেনে নিলে কী হবে, ইলেকট্রন ঘনত্ব নিজের দিকে টেনে নিলে বেনজিনের ইলেকট্রন ঘনত্ব হ্রাস পাবে। তার ফলে কী হয়, তার ফলে নাইট্রোজেনের যে লোন পেয়ার আছে, সেই লোন পেয়ারটা বেনজিনের ভিতরে রেজোন্যান্সের মাধ্যমে বেশি পরিমাণে ঢুকে আসে। তার ফলে কী হবে, তার ফলে এই লোন পেয়ারটা অপরকে ডোনেট করার জন্য অ্যাভেলেবিলিটি অনেক কমে যায়। মানে এই লোন পেয়ারের লভ্যতা অনেক কম কার অপেক্ষা, অ্যানিলিনের অপেক্ষা। কারণ অ্যানিলিন কি আছে, শুধুমাত্র নাইট্রোজেন লোন পেয়ারে নাইট্রোজেন শুধুমাত্র বেনজিনের সাথে রেজোনেন্স যাচ্ছে, কিন্তু এক্সটেন্ডেড কনজুগেশন তো আসছে না এখানে। সেজন্য এটা কম পরিমাণে বেনজিনের সাথে পার্টিসিপেট করবে রেজোনেন্সে, কিন্তু এটা সবথেকে ভালো, বেশি এই লোন পেয়ারটা বেশি পরিমাণে রেজোনেন্সে পার্টিসিপেট করবে। সেজন্য বলা হয় কি, প্যারানাইট্রো অ্যানিলিন কম ক্ষারকীয় হবে। এই গেল কোশ্চেন নম্বর 2 আর 3। নেক্সট কোশ্চেন নম্বর 3 এর 1, দেখো কি আছে, কি বলেছে 3 এর 1-এ বলেছে অ্যামোনিয়া অপেক্ষা মিথাইলামিন অধিক ক্ষারকীয় কেন। অ্যামোনিয়া অপেক্ষা, অ্যামোনিয়ার সঙ্গে হচ্ছে NH3 দুটো লোন পেয়ার থাকে। আর বলেছে মিথাইলামিন অধিক ক্ষারকীয়, কম নয় অধিক বলেছে, CH3NH2। এটা আগের একটা কোশ্চেনে ব্যাখ্যা করলাম, এটা দেখো। মিথাইলামিনের একটা মিথাইল গ্রুপের প্রেজেন্সের জন্য প্লাস আই ইফেক্ট দেখায়। মিথাইল গ্রুপ কী ইফেক্ট দেখায়, প্লাস আই ইফেক্ট দেখায়। অর্থাৎ মিথাইল গ্রুপ অ্যানিলিনের এই নাইট্রোজেনের লোন পেয়ারের ইলেকট্রন ঘনত্বকে বাড়িয়ে দেয়। তার ফলে এই নাইট্রোজেনের লোন পেয়ার অন্য কোনো প্রোটনকে খুব সহজে কী করতে পারে, ডোনেট করতে পারে, সহজে দান করতে পারে।
অপরকে দান করতে পারে। ফলে কি হয়? ফলে মিথাইলঅ্যামিন অধিক ক্ষারকীয় হয়। ফলে মিথাইলঅ্যামিন অধিক ক্ষারকীয়, কার অপেক্ষা? অ্যামোনিয়া অপেক্ষা অধিক ক্ষারকীয়। আর এখানে ওই ধরনের কোনো পসিবিলিটি তৈরি হয় না। নেক্সট কোশ্চেন নম্বর 2, 3-এর 2-এ দেখো কি বলেছে, বলছে রেজোন্যান্স শক্তি বলতে কি বোঝায়? রেজোন্যান্স শক্তি বলতে কি বোঝায়? রেজোন্যান্স শক্তি, রেজোন্যান্স শক্তি, রেজোন্যান্স শক্তি কাকে বলে? রেজোন্যান্স শক্তি বলা হয় কি, তাত্ত্বিক গণনার সাহায্যে প্রাপ্ত, তাত্ত্বিক গণনার সাহায্যে প্রাপ্ত কোনো অণুর সবচেয়ে সুস্থিত রেজোন্যান্স গঠন আকৃতির, রেজোন্যান্স গঠন আকৃতির অন্তর্নিহিত শক্তি এবং পরীক্ষার সাহায্যে প্রাপ্ত রেজোন্যান্স হাইব্রিড অর্থাৎ প্রকৃত অণুটির অন্তর্নিহিত শক্তির পার্থক্যকে অণুটির রেজোন্যান্স শক্তি বলে। পার্থক্যকে অণুটির রেজোন্যান্স শক্তি বলে। এই গেল রেজোন্যান্স শক্তি। নেক্সট কোশ্চেন কি, 3-এরটা কি বলেছে দেখো, বলেছে যে দুটো কি দিয়ে আছে, একটা দিয়ে CH3 COOH একটা গঠন, আর একটা দিয়ে CH3 COO-। বলেছে এই দুটো ক্যানোনিক্যাল গঠনগুলি আঁকো, এই এদের এটা এবং এটার ক্যানোনিক্যাল গঠনগুলো আঁকো। এর ক্যানোনিক্যাল গঠন কি হবে না, এর ক্যানোনিক্যাল গঠন এটা হবে CH3 CO-, এটা হলো এর ক্যানোনিক্যাল গঠন। এর ক্যানোনিক্যাল গঠন কি হবে? এটা CH3 CO-OH+। এই গেল দুটোর ক্যানোনিক্যাল গঠন। দিয়ে বলেছে কি, বলেছে কোন ক্ষেত্রে রেজোন্যান্স বেশি গুরুত্বপূর্ণ, যুক্তিসহ উত্তর দাও। এটার ক্ষেত্রে রেজোন্যান্স সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এইটার রেজোন্যান্সের ফলে যে দুটো গঠনাকৃতি আমরা পেলাম, দুটো গঠনাকৃতি কী গঠনাকৃতি? দুটো হচ্ছে আইডেন্টিক্যাল গঠনাকৃতি। এই যে অ্যাসিটেট আয়নের যে আমরা রেজোন্যান্সটা এঁকেছি, সেই অ্যাসিটেট আয়নের রেজোন্যান্সের গঠনাকৃতি কি? দুটো দেখো আইডেন্টিক্যাল গঠন পেয়েছি আমরা। যেহেতু দুটো আইডেন্টিক্যাল গঠন পেয়েছি, সেজন্য এর রেজোন্যান্স শক্তি হাই হবে এবং এটি হাইলি স্টেবিলাইজ হবে। কিন্তু এক্ষেত্রে দেখো এর যখন রেজোন্যান্স স্ট্রাকচার এঁকেছি, তখন অক্সিজেন বেশি তড়িৎ ঋণাত্মক মৌল, কিন্তু অক্সিজেনের মাথায় কি এসে পজিটিভ চার্জ। অক্সিজেন কি বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হওয়ার জন্য অক্সিজেন নিজে পজিটিভ চার্জ তৈরি করতে পারে না। সে নেগেটিভ চার্জের সাথে স্টেবিলিটি পায়, কিন্তু পজিটিভ চার্জের সাথে কোনো রকম স্টেবিলিটি পায় না। তো এটা স্টেবিলিটি পাবে না, অর্থাৎ এর ক্ষেত্রে রেজোন্যান্স গুরুত্বপূর্ণ নয়। নেক্সট কোশ্চেন নম্বর 4-এর 1 দেখো কি বলেছে, বলেছে নাইট্রোবেনজিন ও ফেনক্সাইড আয়নের রেজোনেটিং গঠনগুলি দেখাও। তাই নাইট্রোবেনজিনের যদি রেজোনেটিং গঠন দেখাতে হয় আমাকে, নাইট্রোবেনজিনের প্রথমে স্ট্রাকচার রাখতে হবে। নাইট্রোবেনজিন স্ট্রাকচার কি, N-O, এটা হচ্ছে নাইট্রোবেনজিনের স্ট্রাকচার। এই যে নাইট্রোবেনজিনের স্ট্রাকচার যদি এটা হয়, তো এর ক্যানোনিক্যাল গঠনগুলি কেমন হবে না, নাইট্রো হচ্ছে -R ইফেক্ট যুক্ত গ্রুপ, অর্থাৎ নাইট্রোবেনজিন বেনজিন রিং থেকে ইলেকট্রনকে নিজের দিকে টানে, বেনজিন রিং থেকে ইলেকট্রনকে নিজের দিকে টানবে। তার ফলে কেমন গঠন আকৃতি তৈরি হলো? এটা N-, হয়ে গেছে। এখন এটা অক্সিজেন মাইনাস, নেগেটিভ চার্জ, যদি ইলেকট্রন অক্সিজেন পেয়েছে, আর এটা অসমযোজী বন্ধনের মধ্যে যুক্ত অক্সিজেন। আর এখানে বন্ধন কোনটা, এইগুলো বন্ধন আছে, এখান থেকে ইলেকট্রন চলে গেছে, এটা প্লাস চার্জ। নেক্সট কী হবে, এই পাই ইলেকট্রনটা প্লাস চার্জের দিকে মুভ করবে, দিয়ে কী যৌগ তৈরি করবে, তারপরে কী রেজোনেটিং স্ট্রাকচার বা কেমিক্যাল গঠনটা পাবো আমরা, এটা N-, এটা প্লাস চার্জ, আর উপরে যা ছিল তাই সেম টু সেম, ওর কোনো চেঞ্জ আসবে না। এখানে একটা প্লাস চার্জ না দিলেও হবে, এটা মাইনাস। যেটা অসমযোজী বন্ধন দেখেছি, এটা প্লাস চার্জ না দিলেও হবে।
অথবা তোমরা প্রথম থেকে দেখো তো এটা প্লাস চার্জ, এটা প্লাস চার্জ, এগুলো প্লাস চার্জ থাকেই সব ক্ষেত্রে। তারপরে কি আসবে দেখো, তারপরে এই পাই বন্ধনটা এখানে মুভ করবে, মুভ করলে তৈরি হলো কি ডবল বন্ড এ ও মাইনাস ও। তারপরে কী তৈরি হলো, এটা মুভ করলো, এখানে আসলো, এটা পজিটিভ চার্জ। নেক্সট স্টেপে কী হবে, এখানকার পাই ইলেকট্রন নেগেটিভ চার্জ এখানে পড়বে, এইটা এখানে এসে পড়বে। এর ফলে তৈরি হবে লাস্ট যে স্ট্রাকচারটা, কি স্ট্রাকচার হবে, নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিন যা ছিল সেই নাইট্রোবেনজিন আকারে চলে আসলো ও এখানে ডবল ওয়ান। তো এই হলো নাইট্রোবেনজিনের রেজোনেটিং স্ট্রাকচার। নেক্সট আরেকটা কিসের চাইছে রেজোনেটিং স্ট্রাকচার, না ফেনক্সাইড আয়নের। তার একটা কী বলছে, ফেনক্সাইড আয়নের রেজোনেটিং স্ট্রাকচারগুলো লাগবো। তো ফেনক্সাইড আয়নের সংকেত কি, এটা হলো ও মাইনাস, এটা হচ্ছে ফেনক্সাইড আয়ন। তো ফেনক্সাইড আয়নের রেজোনেটিং স্ট্রাকচারে যেহেতু অক্সিজেন নেগেটিভ চার্জ, এখানে নেগেটিভ চার্জ ইলেকট্রন মুভ স্টার্ট হবে। তো এটা কি তৈরি হলো, না ডবল বন্ড ও, এটা মাইনাস চার্জ, এটা সিঙ্গেল বন্ড পাই বন্ড। তো এই ইলেকট্রন এখানে আসবে, এই পাই ইলেকট্রন এখানে মুভ করবে। তারপরে কি তৈরি হলো, এটা ডবল বন্ড ও, ডবল বন্ড নেগেটিভ। তোমরা কী করবে, এই রেজোনেটিং স্ট্রাকচারগুলো আগে নিজেরা খাতায় এঁকে নেবে, তারপরে মেলাবে ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে, ঠিক আছে তোমাদের। আর নইলে দেখে করলে কোনো সময় শিখতে পারবে না। এগুলো তোমাদের নিজেই প্র্যাকটিস করে করতেই হবে, কারণ এই পরীক্ষায় তোমাদের রেজোনেটিং স্ট্রাকচার রাখতে দেবে হয়তো। ও মাইনাস, এই হলো ফেনক্সাইড আয়নের রেজোনেটিং স্ট্রাকচারগুলো, ক্যানোনিক্যাল স্ট্রাকচার। নেক্সট কোশ্চেন হচ্ছে 4-2। 4-2 কী বলছে, ভিনাইল ক্লোরাইডের দ্বিমেরু ভ্রামক ইথাইল ক্লোরাইড অপেক্ষা কম হয় কেন? তো ভিনাইল ক্লোরাইডের গঠন সংকেত কি, CH2 ডবল বন্ড CHCl, এটা ভিনাইল ক্লোরাইড, আর এটা হচ্ছে ইথাইল ক্লোরাইড। তো এটা ভিনাইল ক্লোরাইডের দ্বিমেরু ভ্রামক কম হচ্ছে, কারণ কি ভিনাইল ক্লোরাইডের কী করে, ভিনাইল ক্লোরাইডের যে পাই ইলেকট্রন, লোন পেয়ার সিএল এর যে লোন পেয়ারটা ডবল বন্ডের সাথে রেজোনেন্সে পার্টিসিপেট করে। ডবল বন্ডের সাথে রেজোনেন্সে যদি পার্টিসিপেট করে, কই হবে কি মাইনাস CH ডবল বন্ড Cl প্লাস। তো এটা যদি ডবল বন্ডের ভিনাইল ক্লোরাইডের Cl পাই বন্ধনের সাথে রেজোনেন্সে পার্টিসিপেট করার ফলে CCl যে বন্ধনটা, সেই CCl বন্ধনটা আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করে। কোনমাত্র CCl বন্ধনটি আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করে। যেহেতু এটা আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করলো, কোনটা CCl বন্ডটা, যেহেতু CCl বন্ডটা কী চরিত্র লাভ করলো, আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করলো, তাই আমরা কি বলতে পারি, এর বন্ধন দৈর্ঘ্য কী হবে, এর বন্ধন দৈর্ঘ্য ইথাইল ক্লোরাইড অপেক্ষা কম হবে। ইথাইল ক্লোরাইড ওইরকম কোনো ইফেক্ট কাজ করবে না, তাই ইথাইল ক্লোরাইডের CCl বন্ধন অপেক্ষা কম হবে। এই তো, সেই CCl বন্ধনটি আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করে, ফলে এর বন্ধন দৈর্ঘ্য ইথাইল ক্লোরাইডের CCl বন্ধন অপেক্ষা কম হবে। যেহেতু CCl বন্ধন দৈর্ঘ্য কমে গেল, তখন বন্ধন কম মানে কি, আমরা জানি বন্ধন দ্বিমেরু ভ্রামক কি, দ্বিমেরু ভ্রামক বা বন্ধন ধ্রুবীয়তা। এখানে কি জানতে চাই, দ্বিমেরু ভ্রামক না বন্ধন ধ্রুবীয়তা? দ্বিমেরু ভ্রামকের সূত্র আমরা জানি কি, চার্জ ইন্টু ডিস্টেন্স, E ইন্টু ডি। মানে কি, এটা হচ্ছে চার্জ বা আধান ইন্টু দূরত্ব, আধানদ্বয়ের মধ্যে দূরত্ব। কোন দূরত্ব? এই দূরত্বটা হচ্ছে আধান দুটির মধ্যে দূরত্ব। এটা দ্বিমেরু ভ্রামক পাচ্ছি আমরা, তাই যেহেতু দুটোই কি ক্লোরাইড বন্ধন, দুটোতে যেহেতু Cl আছে, দুটোতে Cl প্রেজেন্স থাকার জন্য এদের মাথায় যে নেগেটিভ চার্জ পজিটিভ চার্জ সৃষ্টি হবে, সেই চার্জ সৃষ্টির পরিমাণটা, নেগেটিভ চার্জের পরিমাণটা প্রায় সেম, কিন্তু এর মধ্যে ডিস্টেন্সটা কম বেশি হয়ে যায়। ডিস্টেন্সটা ভিনাইল ক্লোরাইডের CCl বন্ধনের দৈর্ঘ্যটা ছোট হয়ে যায়, তাই গুণ করলে ওভারঅল দ্বিমেরু ভ্রামক কার ভিনাইল ক্লোরাইডে কম আসে। এই হলো এর কারণ। নেক্সট 4 কোশ্চেন গেল। নেক্সট কোশ্চেন নম্বর 5। 5-1 কি বলেছে দেখো, 5-1 এখানে কিছু অ্যানায়ন দেওয়া আছে, এই বলছে এদের এই দুটির মধ্যে কোনটি বেশি সুস্থ এবং কেন। একটা আছে NO2 CH2 O- একটা অ্যানায়ন, আর একটা অ্যানায়ন কি দেওয়া আছে CH3 CH2 O-। এগুলো দেখো কার্বো অ্যানায়ন নয়, এগুলো শুধুমাত্র অ্যানায়ন।
এই অ্যানায়নটাই নেগেটিভ চার্জ অক্সিজেনের মাথায় কি থাকে, লোকালাইজ অবস্থায় থাকে, এবং তার সাথে সাথে আরেকটা কি এখানে ডিস্টেবিলাইজেশন করার জন্য ইথাইল গ্রুপের প্লাস আই ইফেক্ট রয়েছে, একে কি দেখায়, ডিস্টেবিলিটি করে দেয়। এই যে মাইনাস চার্জে আরও ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দিচ্ছে, তার ফলে কী হবে, এটার কিছুটা পরিমাণ ডিস্টেবিলিটি আসে। কিন্তু এখানে কি হয় দেখো, এখানে নাইট্রো গ্রুপ যে উপস্থিত আছে, নাইট্রো গ্রুপ কী করে, এখানে মাইনাস আই ইফেক্ট আছে, স্ট্রং মাইনাস আই ইফেক্ট। তো এই মাইনাস আই ইফেক্ট থাকলে কী হবে, এই বন্ধনের ইলেকট্রনগুলো কোন দিকে শিফট হবে না, নাইট্রেট আয়ন নাইট্রো গ্রুপের দিকে শিফট হবে। নাইট্রো গ্রুপের দিকে শিফট হলে কী হবে, এই যে অক্সিজেনের যে ইলেকট্রন ঘনত্ব ছিল সেই ইলেকট্রন ঘনত্ব কমে যাবে। ইলেকট্রন ঘনত্ব কমে গেলে কী হবে, এটা সুস্থিতি বা স্টেবিলিটি পাবে, অর্থাৎ এই যৌগটা কী যৌগ, স্টেবল যৌগ। নেক্সট কোশ্চেন নম্বর 5-2। 5-2 বলছে ইন্ডাকটিভ ইফেক্ট এবং ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্টের মধ্যে পার্থক্য লেখো। কি ইন্ডাকটিভ ইফেক্ট, ইফেক্ট আর কি বলছে ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্ট, এগুলো পার্থক্য করতে বলে। তো ইন্ডাকটিভ ইফেক্ট কি, ইন্ডাকটিভ এক হচ্ছে এটাই সিগমা ইলেকট্রনের স্থায়ী সরণ। আমরা কি জানি ইন্ডাকটিভ ইফেক্ট মানে কি, সিগমা ইলেকট্রনের স্থায়ী সরণ। আর ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্ট কি, ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্ট হচ্ছে পাই ইলেকট্রনের অস্থায়ী সরণ। তারপরে এটা কি, এখানে বিকারকের উপস্থিতি না থাকলেও ইন্ডাকটিভ ইফেক্ট দেখায়, বিকারকের উপস্থিতির প্রয়োজন নেই বা প্রয়োজন হয় না, কিন্তু এটা কি, এটা বিকারকের উপস্থিতিতেই ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্ট থাকে। আর বিকারক সরিয়ে নিলে ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্ট আর থাকে না। ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্ট শুধুমাত্র বিকারকের উপস্থিতিতে লক্ষ্য করা যায়। এই হলো ইন্ডাকটিভ ইফেক্ট এবং ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্টের দুটো পার্থক্য। নেক্সট কি কোশ্চেন আছে দেখো, নেক্সট হচ্ছে 5-3। 5-3 কোশ্চেন বলছে ইথাইল ও আইসোপ্রোপাইল কার্বোক্যাটায়নগুলি সুস্থিতির অধক্রমে সাজাও। ইথাইল মানে মিথাইল CH3+, তারপরে আছে ইথাইল CH3 CH2+, তারপরে কি আছে আইসোপ্রোপাইল CH3 CH2+ CH3, এটা কি আইসোপ্রোপাইল গ্রুপ। এই দুটোর মধ্যে, এই যে তিনটে জিনিস দেওয়া আছে, এদের বলছে কি, এদের মধ্যে সুস্থিতির অধক্রমে সাজাও। দেখো এই যে তিনটে কার্বোক্যাটায়ন এখানে দেওয়া আছে, এদের স্টেবিলিটি ব্যাখ্যা করতে হলে আমাকে কীভাবে ব্যাখ্যা করতে হবে, আমরা এগুলোর এখানে কি আছে, এখানে কোনো ধরনের ইফেক্ট কাজ করে না, না প্লাস ইন্ডাকটিভ না হাইপার কনজুগেশন। যেহেতু কার্বোক্যাটায়ন রয়েছে, আমরা কার্বোক্যাটায়ন থাকলে আমরা কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ব্যাখ্যা দেওয়ার জন্য আমাদের দুটো ইফেক্টকে কাজে লাগাতে হয়, একটা হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট আর একটা হচ্ছে হাইপার কনজুগেশন ইফেক্ট। আর আমরা জানি হাইপার কনজুগেশন ইফেক্ট মোর ইফেক্টিভ দেন ইন্ডাকটিভ ইফেক্ট থেকে হাইপার কনজুগেশন ইফেক্টটা কি বেশি ইফেক্টিভ। যেহেতু হাইপার কনজুগেশন ইন্ডাকটিভের থেকে বেশি ইফেক্টিভ, তাই আমাকে প্রথমেই দেখতে হবে কে কতগুলো হাইপার কনজুগেটিভ ইফেক্ট দেখাবে। তো এই যৌগে দেখো তিনটে আলফা ইজ বর্তমান, তাই তিনটে হাইপার কনজুগেবল এইচ যেহেতু রয়েছে, তিনটে হাইপার কনজুগেটেড স্ট্রাকচার আমরা পাবো কার ক্ষেত্রে, এই যৌগটার ক্ষেত্রে 2 নম্বর যৌগ। এটা 1 নম্বর যৌগ যদি বলি, 1 নম্বরে কোনো ধরনের ইফেক্ট কাজ করে না, এটা হচ্ছে 3 নম্বর যৌগ। এখানে তিনটে আলফা ইজ থাকার জন্য তিনটে কী পাবো আমরা, হাইপার কনজুগেটেড স্ট্রাকচার পাবো। আর এই যৌগে দেখো আলফা ইসের সংখ্যা কতগুলো, আলফা ইসের সংখ্যা হচ্ছে একটা। যেহেতু এর একটা আলফা ইস রয়েছে, তাই এর হাইপার কনজুগেটেড স্ট্রাকচার কতগুলো পাবো, একখানা পাবো। তো একখানা হাইপার স্ট্রাকচার এবং তিনটা হাইপার কনজুগেটেড স্ট্রাকচারের মধ্যে কোনটা বেশি স্টেবিলিটি পাবে, না এটা বেশি স্টেবিলিটি পাবে। তাই এই কার্বোক্যাটায়নের মধ্যে 2 নম্বর যে কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল 3-এর থেকে। তারপরে কি, তারপরে 1 নম্বরটা, সরি আমি এখানে আইসো প্রোপাইল না থেকে আকার বদলে আইসো বিউটাইল করে ফেলেছি। এটা কি আইসো বিউটাইল গ্রুপ, আইসো বিউটাইল গ্রুপ যদি থাকে তখন স্টেবিলিটি এটা হবে। এবার আইসো প্রোপাইল যেহেতু কোশ্চেনে রয়েছে, আমি করে দিচ্ছি এখনই। দেখো 5-3
5-এর 3-এ কী কী দেওয়া আছে, মিথাইল গ্রুপ দেওয়া আছে CH3 প্লাস কার্বোক্যাটায়ন, তারপর দেওয়া আছে ইথাইল CH3 CH2 প্লাস কার্বোক্যাটায়ন, আর কি দেওয়া আছে CH3 CH3 প্লাস কার্বোক্যাটায়ন। এই 3টে কার্বোক্যাটায়ন হবে এখানে। সরি, দেখো এই 3টে কার্বোক্যাটায়নকে আমরা ব্যাখ্যা করতে কী করে, কার্বোক্যাটায়নের স্থায়িত্ব ওখানে যে সেম বলেছি এখানেও সেই সেম টাইপই হবে। প্রথমে যে কী লিখতে হবে, প্রথম লিখবো আমরা যখন কার্বোক্যাটায়নের স্থায়িত্ব ব্যাখ্যা করি আমরা দুটো ইফেক্টের সাহায্যে, ইন্ডাকটিভ ইফেক্ট এবং হাইপার কনজুগেশন ইফেক্ট। এবং হাইপার কনজুগেশন ইন্ডাকটিভের থেকে বেশি ইফেক্টিভ। যদি কোথাও হাইপার কনজুগেশন বেশি থাকে সেটাই আমাদের মোর স্টেবিলিটি হিসেবে ধরতে হবে। তো এখানে আলফা হাইড্রোজেন কি 0টি, আলফা এস কতগুলো 0খানা আছে, এখানে আলফা এস কতগুলো আছে 3টে আছে, এখানে আলফা এসের সংখ্যা কতগুলো 6টা। তো 6খানা আলফা এস থাকলে কী হবে, আর যতগুলো আলফা এস থাকবে তার স্টেবিলিটি তত বেশি হবে কার্বোক্যাটায়নের ক্ষেত্রে। তাই 3 নম্বর যে কার্বোক্যাটায়নটা সেটা বেশি স্টেবিলিটি পাবে। এবং অপরপক্ষে দেখো এখানে দুটো মিথাইল গ্রুপের প্লাস আই ইফেক্ট রয়েছে, অর্থাৎ দুটো মিথাইল গ্রুপে প্লাস আই ইফেক্টের সাহায্যে কার্বোক্যাটায়নের ইলেকট্রন ঘনত্ব যে পরিমাণ কম ছিল সেই কমটাকে কিছুটা ওভারকাম করার চেষ্টা করবে, এর ফলে কার্বোক্যাটায়নের স্থায়িত্ব বৃদ্ধি পাবে। তো এখানে কি, এখানে 6খানা আলফা হাইড্রোজেন এবং দুটো মিথাইল গ্রুপের প্লাস আই ইফেক্ট, এই দুটো ইফেক্টের ফলে যে আইসোপ্রোপাইল যে পেয়েছি, মানে 3 নম্বরটা এটা 1 নম্বর স্ট্রাকচার বলে, এটা 2 নম্বর স্ট্রাকচার বলে, 3 নম্বর স্ট্রাকচার হচ্ছে বেশি স্টেবিলিটি পাচ্ছে। কারণ আইসোপ্রোপাইল গ্রুপের ভিতরে, আইসোপ্রোপাইল যে কার্বোক্যাটায়ন সেই গ্রুপের 6খানা আলফা হাইড্রোজেন অর্থাৎ 6খানা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার পাবো এবং দুটো মিথাইল গ্রুপের প্লাস আই ইফেক্ট রয়েছে, তাই এটি মোর স্টেবল পাবো। তারপরে কি আছে, তারপরে 2 নম্বর স্ট্রাকচারে, কারণ 2 নম্বর স্ট্রাকচারে আছে একটা মিথাইল গ্রুপ এবং 3টে আলফা হাইড্রোজেন, আর 3 নম্বর স্ট্রাকচারে কোনো মিথাইল গ্রুপ বা কোনো ধরনের হাইপার কনজুগেটিভ কোনো স্ট্রাকচার পাবো না। সরি, এটা 1 নম্বর, সরি এটা 1 নম্বর স্ট্রাকচার। এ হচ্ছে এদের স্টেবিলিটির ক্রম, এটা কি স্থায়িত্বের ক্রম, স্থায়িত্বের ক্রম। ঠিক আছে, সরি, ভিডিও এখানেই শেষ করছি 5-এর 3-এর কোশ্চেনের মাধ্যমে। আর 5টা কোশ্চেন রয়েছে টাইপ 2 এর, মানে টপিক 2 এর দীর্ঘ প্রশ্নের উত্তর রয়েছে, আর 5টা কোশ্চেন বাকি রয়েছে, পরবর্তী ভিডিওতে এগুলো করে দেওয়া হবে। যদি তোমার ভিডিও সলিউশন ভালো লাগে অবশ্যই তোমরা কী করবে, তোমরা শেয়ার করে দিও ভিডিও শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই তোমরা শেয়ার করে দেবে। এছাড়াও তোমাদের আরও যে টপিকগুলো রয়েছে ক্লাস 11-এর সেমিস্টার 2 এর যে চ্যাপ্টারগুলো রয়েছে, থার্মোডাইনামিক্স এবং ইকুইলিব্রিয়াম, জারণ বিজারণ, এর ভিডিও সলিউশন আপলোড করা হয়নি। আমি ধীরে ধীরে সমস্ত ভিডিও সলিউশন আপলোড করে দেবো, সমস্ত কিছু আপলোড করে দেবো, কিন্তু তোমাদের সাপোর্টের ফলে। তোমরা অবশ্যই সাপোর্ট করছো, আর একটু সাপোর্ট করো। এইভাবেই আমি পরবর্তী যে ভিডিও যে টপিকগুলো রয়েছে অর্থাৎ থার্মোডাইনামিক্স, ইকুইলিব্রিয়াম এবং জারণ বিজারণ, এই 3টে টপিকের ভিডিও আপলোড করব, এইটা শেষ হয়ে যাওয়ার পর। আর এখানে অল্প একটু বাকি আছে, জৈব রসায়নের হাইড্রোকার্বন চ্যাপ্টার ফুল কমপ্লিট হয়ে গেছে। এটা যে চ্যাপ্টার হচ্ছে এই চ্যাপ্টার অল্প কিছু পার্ট বাকি আছে, অল্প কিছু কোশ্চেন বাকি আছে। এর পরবর্তীতে ওই ভিডিওগুলো ওই চ্যাপ্টার ওয়াইজগুলো ধরা হবে। তাই তোমাদের বলবো তোমরা প্লিজ ভিডিওগুলো বা চ্যানেলটিকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।